আজ আমরা চ্যাপ্টার 2.2 জানবো। চ্যাপ্টারের নাম আছে পদার্থের গঠন। অর্থাৎ একটা পদার্থ বলতে কি বোঝানো হয়, পদার্থ কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তো সেটা জানার আগে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গোটা যে চ্যাপ্টারটা আছে সেই গোটা চ্যাপ্টারটা কটা অংশ নিয়ে গঠিত। মূলত এই চ্যাপ্টারটা 3টে অংশ নিয়ে গঠিত। 3টে অংশ আছে, সেই 3টে অংশ জানতে পারলে চ্যাপ্টার শেষ হবে। টেক্সট বইয়ের শুরুর দিকে ওই কিভাবে ইলেকট্রন মানে পরমাণুটা তৈরি হলো কি না হলো এই ধরনের জিনিস সম্পর্কে একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা থেকে হয়তো খুব সামান্য পরিমাণে কোশ্চেন আসতে পারে। এইটার থেকে বেশি এর পরের অংশটা ইম্পর্টেন্ট, তাই ওই অংশটা থেকে আগে শুরু করছি। প্রথম অংশে আছে পরমাণু এবং তার অনুধারণা, পার্ট বিতে আছে পদার্থের বিভিন্ন অবস্থা এবং সিতে আছে যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। এবিসি করে বইতে তোমাদের নেই, শুধুমাত্র হেডিংয়ের নাম লেখা আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি পার্ট 1, 2, 3 বললাম, তো আমি আজকে এই প্রথম দুটো আলোচনা করব, এই লাস্টেরটা পরের পার্টে আলোচনা করব, কারণ একটা পার্টে গোটাটা যদি আমি দিই তাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, তার জন্য আমি দুটো পার্ট করছি। তো এইটুকু তো বোঝা গেল। এবার আমি পদার্থ জিনিসটা কি সেটাই আসি। প্রথমে পদার্থ জিনিসটাকে জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বস্তু কাকে বলে। এই হাতে আমি আমার হাতে একটা পেন আছে, এই পেনটাও এক প্রকার বস্তু। বস্তু তাহলে কাকে বলে? বস্তু হচ্ছে আমাদের আশেপাশে, কাকে বলে দেবে না, সহজ কথা হচ্ছে আমাদের আশেপাশে আমি যা জিনিসপত্র দেখতে পাই সবই হচ্ছে বস্তু। এই পেন একটা বস্তু, ফোন দিয়ে রেকর্ড হচ্ছে ক্লাসটা, ফোন একটা বস্তু, একটা বই, খাতা, পেন, পেন্সিল, সমস্ত কিছু, টেবিল, সমস্ত কিছু এগুলো হচ্ছে বস্তু। এই বস্তুটা যে উপাদান দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। আরেকবার বলি, বস্তুটা যে উপাদান দিয়ে তৈরি সেটাকে পদার্থ বলে। উপাদান বলতে ধরো আমি চা তৈরি করছি, তাহলে চা তৈরি করার জন্য আমার জল প্রয়োজন, চা পাতা প্রয়োজন, আগুন প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সরঞ্জাম লাগবে। মূলত চা তৈরি করতে জল লাগছে, দুধ চা তৈরি করলে দুধ লাগবে, চিনি লাগবে, চা পাতা লাগবে, এই কটা জিনিস লাগছে। তো এইগুলো হচ্ছে চা তৈরির উপাদান। এই পেনটা তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে? প্লাস্টিকের প্রয়োজন পড়ছে এবং কালির প্রয়োজন পড়ছে। এই জিনিসগুলো দিয়ে পেনটা তৈরি হচ্ছে। তো এগুলো হচ্ছে এই পেনটার উপাদান। তার মানে বোঝা গেল যে উপাদান মানে কি। তা পদার্থ বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা বস্তু যে উপাদান দিয়ে তৈরি হয় সেই পার্টিকুলার উপাদানটা হলো পদার্থ। এই পদার্থকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল, আর 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ, আর 3 নম্বর হচ্ছে মিশ্র পদার্থ। এটা তোমাদের কাজে লাগবে না, মানে না জানলেও চলবে। তো আমরা এই দুটো জিনিস নিয়ে আমরা জানবো যে মৌলিক পদার্থ বা মৌল কি আর যৌগিক পদার্থ বা যৌগ কি। তো মৌলিক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থকে বিশ্লেষণ করা বলতে বোঝানো হচ্ছে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তখন তাকে মৌলিক পদার্থ বলা হয়। ওই পদার্থটাকে মৌলিক পদার্থ বলা হয় বা মৌল বলা হয়। আরেকবার বলি, কোনো একটা পদার্থ আছে, সেই পদার্থটাকে যদি আমি ভাঙি তাহলে সেই পদার্থ ছাড়া আর কিছুই পাবো না, এই রকম যদি হয় তখন তাকে আমরা বলতে পারি সেটা একটা মৌলিক পদার্থ। ফর এক্সাম্পল, একটা সোনার বিস্কুট তোমরা সিনেমার মধ্যে হয়তো দেখে থাকবে, বা যাদের সোনা রূপোর কোনো বিজনেস আছে তারা জানতে পারবে। তো সোনার যে বিস্কুটগুলো হয়, সেই সোনার বিস্কুটটা যদি তুমি দেখো তাহলে কমপ্লিটলি তার মধ্যে সোনাই আছে, সোনা ছাড়া আর কিছু থাকবে না। তার মানে কমপ্লিটলি ওই সোনার যে জিনিসটা ওটা হলো একটা পিওর, তার মানে ওটা একটা মৌল। কমপ্লিটলি যেহেতু সোনা তাই আমি বলতে পারি ওটা একটা মৌল, মানে সোনা কমপ্লিটলি আলাদা একটা সোনা। জল হলে কমপ্লিটলি হাইড্রোজেন একটা মৌল। তো এইগুলো হচ্ছে মৌল, মানে ওর মধ্যে আর কিছু মিশে থাকবে না, সোনার সাথে তামা, রূপো এই সমস্ত মিশে থাকবে না, ভেজাল থাকবে না, কমপ্লিটলি সোনাটাই হলো একটা মৌলিক পদার্থ। ক্লিয়ার হলো? অলমোস্ট এই মৌলিক পদার্থ আর পরমাণু একই জিনিস, কিন্তু পরে বোঝাচ্ছি। মাথায় রাখবে যে মৌলিক পদার্থ কি, কারণ পরমাণু বুঝতে গেলে আমাদের মৌলিক পদার্থটা কাজে লাগবে। ক্লিয়ার হলো? এই মৌলিক পদার্থের এক্সাম্পল কি? হাইড্রোজেন হতে পারে, সোনা হতে পারে, রূপো হতে পারে, অক্সিজেন হতে পারে, ইত্যাদি। নেক্সট, যৌগিক পদার্থ। এখানে বলা হয় যে সমস্ত পদার্থকে ভাঙলে, কোনো একটা পদার্থ হচ্ছে যেটাকে আমি ভাঙবো বা জুম করে দেখবো ওর মধ্যে আছেটা কি, যদি জুম করে দেখি তাহলে বুঝতে পারবো। যৌগিক পদার্থ, যে সমস্ত পদার্থকে আমরা যদি রাসায়নিক পদ্ধতিতে ভাঙবো, মানে কেমিক্যালি ভাঙতে হবে, ভাঙার পরে কেমিক্যালি, দেখো এটাই বলা হয়েছে, যে সমস্ত পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে, অর্থাৎ রাসায়নিকভাবে ভাঙলে, দেখো ব্র্যাকেটে ভাঙলে কথাটা লিখে রেখেছি, তো ভাঙলে দুটো বা তার বেশি যদি মৌলিক পদার্থ পাওয়া যায়, দেখো দুটো বা তার বেশি সংখ্যক
মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তার মানে সহজ কথা আমি যৌগিক পদার্থ যদি আমার খুঁজতে হয় তাহলে আমার রাসায়নিক পদ্ধতিতে সেই কোনো একটা বস্তুকে কোনো একটা পদার্থকে ভাঙতে হবে, ভাঙার পরে তার মধ্যে মৌলিক পদার্থ থাকবে 2-3 রকমের, 2 রকম বা তার বেশিও থাকতে পারে, পেলে তখন আমরা সেটাকে যৌগিক পদার্থ বলতে পারি। ফর এক্সাম্পল লবণ, খাদ্য লবণ NaCl, দেখো NaCl, Na আছে সোডিয়াম, Cl আছে, তার মানে খাদ্য লবণ তৈরি হচ্ছে NaCl। জল তৈরির জন্য H2O, H আছে আর O আছে। মিথেনের জন্য C আছে, H আছে। কার্বনের জন্য C আছে, O আছে। তো এই জিনিসগুলো দেখো 2 রকম জিনিস মিশে তাই তৈরি হচ্ছে, তার মানে যৌগিক পদার্থ। ঠিক আছে, আচ্ছা দুটোর বেশি থাকবে না? না 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 থাকতেই পারে, কোনো প্রবলেম নেই। দুটো এখানে তো দুটো করে বা তিনটে সংখ্যায় আলাদা আছে, দেখো এখানে 2টো হাইড্রোজেন আছে, 1টা অক্সিজেন আছে, কিন্তু কিছু কিছু সময় হাইড্রোজেনের সংখ্যা 10টা হতে পারে, 5টা হতে পারে, অক্সিজেন 5টা 4টে, এরকম বিভিন্ন রকম থাকতে পারে, কার্বন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র মিশে থাকতেই পারে, কোনো প্রবলেম নেই। তো এই হলো ব্যাপার। প্রথম পৃষ্ঠায় যেটা বলা হলো আরেকবার রিপিট করে দিচ্ছি, তাহলে মুখস্থ হয়ে যাবে। কি বললাম? পদার্থ হলো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর হচ্ছে যে উপাদানটা দিয়ে তৈরি, সেই উপাদানটাকেই বলা হচ্ছে পদার্থ। পদার্থকে 3টে ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল, যৌগিক পদার্থ যৌগিক পদার্থ বা যৌগ, আর একটা হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থটা আমাদের কাজে লাগবে না, তাই পড়বো না, এই দুটো সম্পর্কে পড়বো, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া আর কিছু পাবো না, তাকে মৌলিক পদার্থ বলে বা মৌল বলে। ফর এক্সাম্পল কি? হাইড্রোজেন, সোনা, রূপো, অক্সিজেন। আর দ্বিতীয়টায় যদি চলে আসি, যৌগিক পদার্থ, যে সমস্ত পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করার পরে তার মধ্যে যদি 2টো বা তার বেশি সংখ্যক যদি আমরা মৌলিক পদার্থ পাই, তখন তাকে যৌগিক পদার্থ বলা হয়। কি বললাম আরেকবার রিপিট করি, যৌগিক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থকে আমরা রাসায়নিকভাবে অর্থাৎ কেমিক্যালি ভাঙার ফলে বা ভাঙার পরে যদি আমরা দেখি তার মধ্যে আমরা কি দেখতে পাবো, যে 2টো বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ আছে, তো তাকেই হচ্ছে যৌগিক পদার্থ বলা হয়, তাকে যৌগিক পদার্থ বলা হয়। যৌগিক পদার্থ এক্সাম্পল কি? লবণ, জল, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। আমি দুটোই দিয়ে দিয়েছি, সংকেতও দিয়ে দিয়েছি এবং গোটা নামটাও লিখে দিয়েছি। সো এই ধরনের সংকেতটা কি কাজে লাগছে, কিভাবে কেন লিখছি, এইগুলো সব বলছি একটু পরে। সো গোটা জিনিসটাকে মুছে দিয়ে আমি পরের টপিক পরমাণু আর অণু সম্পর্কে জানার জন্য লিখে নেব এবং বোঝাবো। অবশ্যই পরমাণু আর অণু বোঝার জন্য আমার এই দুটো টপিক মাথায় রাখতে হবে, তো মনে রেখো। ক্লিয়ার? এবার আমরা দুটো টপিক সম্পর্কে জানবো, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু। এই শব্দ দুটো বারবার ইউজ হয়, এটা তো লক্ষ্য করেছো, সাধারণ কথা, যে পরমাণু আর অণু এই দুটো শব্দ বারবার ইউজ হচ্ছে। সো এই দুটো জিনিস সম্পর্কে আমাদের এবার জানতে হবে। ওকে, দেখো একটু লেখা দেখে একটু বলি, তারপরে বোঝাচ্ছি। বলছে পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা, যেখানে মৌলটির সকল ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। আশা করা যায় বোঝা হয়নি, সহজে বোঝো। পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা। মৌল কাকে বলে? এক্ষুনি পড়িয়ে আসলাম, মৌলিক পদার্থ বা মৌল বলে আসলাম তো, মনে আছে তো? ওটা যদি মনে না থাকে আরেকবার একটু বলে দিই। মৌল হচ্ছে যে সমস্ত পদার্থকে ভাঙলে সেই পদার্থ যারা আর কিছু পাওয়া যাবে না, সেটা হলো মৌলিক পদার্থ বা মৌল। ঠিক আছে, আমি সোনাকে যদি ভাঙি, সোনাকে ভাঙলে সোনা ছাড়া আর কিছু পাবো না, তাহলে সেইটা হলো মৌল। ক্লিয়ার? তো সেই মৌলিক পদার্থর ক্ষুদ্র কণা, তার মানে একটা মৌল পেলাম, তার যে ক্ষুদ্র কণা, যেখানে মানে সোনাটাকেও আরো ক্ষুদ্র করছি, ক্ষুদ্রতম কণা, একদম সব থেকে ছোট যে কণাটা, যেখানে মৌলিক পদার্থের সকল ধর্মটাই বজায় আছে। অর্থাৎ সোনাকে যদি আমি ভাঙার পরে তার মধ্যে যে লাস্টের যে সব থেকে ছোট টুকরোটা, তার মধ্যে সোনার বৈশিষ্ট্য সব বজায় আছে, সমস্ত ধর্ম বজায় আছে, এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাকে পরমাণু বলা হয়। পরমাণু উদাহরণ কি হতে পারে? হাইড্রোজেন পরমাণু, যেটাকে H দ্বারা লেখা হয়, সোডিয়াম পরমাণু, যাকে Na দ্বারা লেখা হয়, অক্সিজেন পরমাণু, যাকে O দ্বারা লেখা হয়। এই পরমাণুর মোট সংখ্যা হচ্ছে 118টি এখানে লেখা রয়েছে, এবং এই 118টি টোটাল 118টি মৌলকে মনে রাখার জন্য একটা টেবিল তৈরি করা হয়েছে, একটা ছক বন্দি করা হয়েছে। সেই ছকটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এখানে টোটাল যতগুলো আমাদের পৃথিবীতে যে জিনিসটাই তৈরি হোক না কেন, সেই জিনিসটা তৈরি হওয়ার জন্য এখানকার যতগুলো পরমাণু আছে, এই পরমাণু দিয়েই সেই জিনিসটা তৈরি হয়েছে। সেটা
প্লাস্টিক হতে পারে, সেটা কোনো একটা অ্যালুমিনিয়াম হতে পারে, যাই হোক না কেন, সেটা কিন্তু এই জিনিস, এই ছকের মধ্যে থাকা সমস্ত জিনিসের মধ্যে থেকে কোনো না কোনো একটা জিনিস থেকেই, কোনো না কোনো দুটো হোক, তিনটে হোক বা একটা, মিশে তাই তৈরি হয়েছে, বোঝা গেল? অণু কি? কিছু অধাতব মৌলের, অধাতব বলতে ধাতু না, ধাতু কোন জিনিস? লোহা, টিন, এগুলো ধাতু, তো ধাতু না, অধাতব মৌলের মানে মৌল যেটা আছে যেটা ধাতু নয়, যেরকম হতে পারে হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো গ্যাস, তার মানে অধাতব। অধাতব মৌলের একাধিক পরমাণু, মানে একাধিক বলতে দুটো হতে পারে, তিনটে হতে পারে, মানে একটা হবে না, একটার বেশি হতে হবে, একাধিক পরমাণু একসঙ্গে জুড়ে থাকে। পরমাণুদের ওই জোটবদ্ধ অবস্থাকে অণু বলে, পরমাণুর ওই জোটবদ্ধ অবস্থাকে অণু বলে। তার মানে ধরো দুটো হাইড্রোজেন পরমাণু আছে, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই দুটো একসাথে গলায় গলায় ভাব হয়েছে, একসাথে জুড়ে আছে, তাহলে বলতে পারি এটা একটা হাইড্রোজেন অণু, এরকম H2 আকারে লেখা হয়েছে, দুটো হাইড্রোজেন একসাথে। জলের অণুর ক্ষেত্রে হয়, জলের অণু হয় H2O, কারণ এখানে অক্সিজেন একটা থাকে, কারণ এর পাশে তো 1 টন কিছু লেখা নেই, তার মানে 1 আছে, এইচ এর এখানে 2 লেখা আছে, মানে H দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে। হাইড্রোজেন সালফাইড অণু H2S, অক্সিজেন অণু O2, ক্লিয়ার হলো? এইবার এখানে যেটা বলার সেটা হচ্ছে, এই যে অণুটা আমরা পড়লাম, অণুকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু, একটা মৌলিক অণু আর একটা যৌগিক অণু। তো মৌলিক অণু কাকে বলে? সহজে বুঝি যে একই মানে সেম, ঠিক আছে, সেম মৌলের এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত অণুকে আমরা মৌলিক অণু বলি। একই মৌল বলতে দেখা গেলো হাইড্রোজেন, তার সাথে হাইড্রোজেন, সেটা একটা হোক দুটো হোক, জুড়ে যে মৌলটা আমরা পাবো, যে মৌল না, যে অণুটা গঠন হবে, সেটা আমরা মৌলিক অণু বলবো। আরেকবার বলছি, সেম পরমাণু বা সেম, তোমার এখানে কি বলছে, মৌল, সেম মৌল। ধরো অক্সিজেন যে মৌলটা, সেই একটা অক্সিজেন মৌল এই ধরো নিয়েছি, আরও একটা অক্সিজেন মৌল নিলাম, দুখানা অক্সিজেন মৌল নিয়েছি, দুটো অক্সিজেন মৌল নিয়েছি, এই দুটো তো সেম জিনিস, সেম মৌল, এটাও অক্সিজেন এটাও অক্সিজেন, তার মানে এই দুটো মিলে যে অণুটা আমার তৈরি হবে, সেটা তৈরি হবে মৌলিক অণু। আর যৌগিক অণুর ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা টাইপের মৌল হবে, মানে একটা যদি অক্সিজেন হয় আর একটা হাইড্রোজেন হবে, দুটো আলাদা টাইপের আমরা মৌল নিলাম, এই দুটো আলাদা টাইপের মৌল যখন যুক্ত হয়ে যে অণুটা তৈরি করবে, তখন তাকে আমরা যৌগিক অণু বলি। ক্লিয়ার হলো? দেখো মৌলিক অণুর এক্সাম্পল কি আছে, মৌলিক অণুর এক্সাম্পল হয় H2, তারপরে হচ্ছে শুধু দেখালো শুধু একটা অক্সিজেন এরকমভাবে আছে, বা একটা হিলিয়াম আছে, তো হিলিয়ামে একটা অণু হয়ে যাবে, শুধু একাও অবস্থান করতে পারে, তাই বলেছে একই মৌলের এক বা একাধিক, তার মানে হিলিয়াম একটা তোমার মৌলিক অণুর মধ্যে পড়ছে, O2 একটা মৌলিক অণুর মধ্যে পড়ছে, এখানে দেখো আর নেই, দুটো হয়ে গেছে, নাইট্রোজেন অর্থাৎ N2 একটা মৌলিক অণুর মধ্যে পড়ছে। বাট যৌগিক অণুর মধ্যে এখানে দুটো এক্সাম্পল আছে, জলের অণু H2O আর H2S, হাইড্রোজেন সালফাইড, এই দুটো অণু, এটা কিন্তু যৌগিক অণুর এক্সাম্পল। আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো কিন্তু আমাদের মৌলিক অণুর এক্সাম্পল হচ্ছিল। বোঝা গেল? আশা করা যায় বোঝা গেছে। তো এইগুলো হচ্ছে তোমার কনসেপ্টের জন্য কাজে লাগবে, মূলত পরীক্ষায় দেবে না যে অণু কাকে বলে লেখো, বা মৌলিক অণু, যৌগিক অণু কাকে বলে লেখো, বা পরমাণু কাকে বলে লেখো, এই ধরনের দেওয়ার চান্সেস 1%। তবে 1% আছে যেহেতু, তার মানে দিলেও দিতে পারে, কোন স্কুল, সেটা স্কুলের উপরে ডিপেন্ড করছে, তবে দেওয়ার চান্সেস 1% বললাম, খুব কম। চিহ্ন এখনই বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা মৌল আছে, মৌল তো এই 118টা মৌল আমি দেখালাম ছকের মধ্যে, এই মৌলর এক একটা নাম হয় হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এরকম প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা নাম হয়, আবার কিছু কিছু মৌলের দুটো তিনটে করে নাম হয়। এক্সাম্পল হাইড্রোজেন লেখাটা এত বড় লিখছি, কিন্তু আমি এত বড় লেখার পরিবর্তে যদি একটা শর্টকাট কিছু তৈরি করি, হাইড্রোজেনের এইচকে শুধুমাত্র যদি বসিয়ে দিই, তাহলে দেখো শুধুমাত্র এই একটা অক্ষর বসিয়ে আমার কাজ মিটে আছে। তো এই একটা অক্ষর দিয়ে আমি শর্টকাট তৈরি করছি, এই শর্টকাটটাই হলো চিহ্ন। কোনো একটা নামকে যদি আমরা শর্ট আকারে বসিয়ে লিখতে পারি, সেটা হলো চিহ্ন, সেটা হবে চিহ্ন। ঠিক আছে? এই গোটা জিনিসটাকে তুমি এখানে যত যা দেখছো, বা এখানে ছোট ছোট করে লেখা আছে, এইগুলোকে যদি জানতে চাও, এগুলো যদি নিজে ভালোভাবে দেখে বুঝতে বা নোট আকারে করতে চাও, নোটস আকারে লিখে নিতে চাও, তাহলে ভিডিও চলাকালীন নোট তৈরি করতে পারো নিজে থেকে, অথবা
আমার নোটস রেডি করা আছে, তোমরা সেটাকে পিডিএফ আকারে বের করে নিতে পারো। সঠিক, সেটা করার জন্য কি করবে, আমাদের এই চ্যানেল, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা আছে, সেই লিঙ্ক আছে। সো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও, সেখানে তোমার ক্লাস অনুযায়ী তুমি একটা গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, চিহ্ন জিনিসটা আশা করা যায় বোঝা গেছে, যে এই যে শর্টকাটে যেটা লেখা যায়, এই হাইড্রোজেন একটা তোমার চিহ্ন, নাইট্রোজেন সোডিয়াম একটা তোমার চিহ্ন, অক্সিজেন একটা চিহ্ন, নাইট্রোজেন একটা চিহ্ন, এগুলো হচ্ছে চিহ্ন। তবে একটা জিনিস মাথা রাখবে, যেই এখানে H2 চলে আসবে, H2O মানে কোনো একটা সংখ্যা মাঝখানে বা দুটো অণু মিশছে, দুটো মৌল মিশছে, সেটা আলাদা, সেটাকে আমরা তখন আর বলবো না, তখন কিন্তু সেটাকে সংকেত বলা হবে, তখন সেটাকে সংকেত বলবো। বোঝা গেল? তাহলে চিহ্ন আর সংকেত দুটো বোঝা গেল, যে এটা একটা সংকেত, জলের অণুর সংকেত। সংকেত বলতে এরকম মানে কোনো সংখ্যা থাকবে দেখবে মাঝখানে, বা দুটো মৌল বা পরমাণু মিশে থাকবে। দেখো এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, দুটো আলাদা আলাদা জিনিস মিশে আছে। বা একও জিনিস থাকতে পারে, যেরকম H2 মানে একটা জিনিস আছে বাট সংখ্যায় দুটো আছে, মিশে আছে। O2 এখানে সংখ্যায় 2 লেখা আছে, তার মানে এটা একটা সংকেত, অক্সিজেন অণুর সংকেত। বোঝা গেল? H2 এটা H2S, তো এটা একটা সংকেত। ক্লিয়ার হলো? এগুলো সংকেত। আর শুধু দেখালে H লেখা আছে, শুধু H লেখা আছে বা N লেখা আছে, তখন সেটাকে আমরা বলবো সেটা হলো চিহ্ন। ক্লিয়ার হলো? নেক্সট টপিকে আমরা চলে যাবো, পরমাণুর গঠন সম্পর্কে জানতে হবে। এই যে পরমাণু, এই পরমাণুর গঠন আমরা জানবো। ক্লিয়ার? মানুষের যেরকম একটা গঠন হয়, দেখো মানুষের কি কেমন গঠন হচ্ছে, উপরে মাথা আছে, মুন্ডু, তারপরে হচ্ছে এই যে চোখ, নাক, মুখ, এগুলো তো আছে, এটা একটা গঠনের মধ্যে পড়ছে। তারপরে গিয়ে আছে গলা আছে, তারপরে কাঁধ আছে, তারপরে দুটো হাত আছে, হাতের নিচে আছে বুক, পেট, নিচে দুটো পা। তা এইভাবে আমাদের পুরো বডির গঠনটা, তাই তো? তো একটা পরমাণুরও একটা গঠন আছে। পরমাণুর গঠন কেমন? এইরকম গঠন। এর ভেতরে কি আছে সেটা পরে বলছি। এইরকম একটা গঠন হয়, বোঝা গেল? এইরকম টাইপের একটা গঠন হয়, প্রথম কথা। 2 নম্বর কথা যেটা বলবো, এই পরমাণুকে আমরা ভাবতাম বা বিজ্ঞানীরা ভাবতেন যে সব থেকে ছোট কণা, কোনো একটা বস্তুকে যদি আমি ভাঙতে তার মধ্যে ঢুকি, তাহলে দেখতে পাবো তার মধ্যে সব থেকে মানে বস্তুকে ভাঙলাম, পদার্থ পেলাম, পদার্থকে ভাঙলাম, মৌলিক পদার্থ পেলাম বা মৌল পেলাম, তাকে ভাঙলাম, পরমাণু পেলাম। তো এই পরমাণুটা হলো সব থেকে ছোট কণা ভেবেছিলাম, কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীকালে দেখলেন এই পরমাণুর মধ্যেও এমন কিছু জিনিস আছে যেটা কিছু জিনিস আছে, তাই আমরা বলতে পারছি না যে পরমাণুই সব থেকে ছোট কণা। পরমাণুর মধ্যেও যেহেতু কিছু আছে, তার মানে পরমাণু সব থেকে ছোট কণা এটা হতে পারে না, এটা তো স্বাভাবিক কথা। সো পরমাণুর মধ্যে কি আছে সেটা এবার বলবো। পরমাণুর এই মাঝখানে একটা অংশ আছে, যে অংশটাকে বলা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। সাইডে আমি লিখে নিয়েছি, কারণ তোমাদের লিখতে লিখতে যাতে আমি টাইম নষ্ট না করি তার জন্য। তো এই মাঝখানে যেটা নাম সেটা কি বললাম? কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে দু ধরনের কণা থাকে। কি কি কণা? একটার নাম প্রোটন আর একটার নাম নিউট্রন। যোগ দিয়ে লিখলাম কারণ এই দুটো একসাথে থাকে, তার জন্য যোগ দিয়ে লিখলাম। তার মানে এই জায়গাটায় কি কি জিনিস থাকছে? প্রোটন বলে একটা কণা থাকে আর নিউট্রন বলে একটা কণা থাকে, যেটার নাম এখানে লিখেছি প্রোটন, পি দ্বারা লেখা হয়, যেটাকে ধনাত্মক চার্জের হয়, আর নিউট্রন যেটা চার্জ নেই বা নিস্তরিত। দেখো চার্জ কি জিনিস? ধনাত্মক বলতে বোঝানো হচ্ছে প্লাস চার্জের হয়, বোঝা গেল? প্লাস চার্জের হয়, VE দিলাম। আর নিউট্রন কোনো চার্জই নেই ভাই, এর মধ্যে কোনো চার্জ নেই, মানে প্লাস মাইনাস কিচ্ছু নেই এটা, তাই এর একটা আলাদা নাম করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিস্তরিত। বোঝা গেল? এরপরে যেটা আছে নিউট্রন কোথায় থাকে? এটাও এক ধরনের কণা। তো এই 3 ধরনের কণা একটা পরমাণুর মধ্যে থাকে, 3 ধরনের কণা পরমাণুর মধ্যে থাকে। মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। বাইরে বলতে এই কক্ষপথ, এই বাইরে যে দাগগুলো গোল্লা গোল্লা দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে কক্ষপথ। এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, এইভাবে এইগুলোর নাম দেওয়া হয়েছে। মানে প্রথম কথা, এগুলোকে কক্ষপথ বলে একসাথে, আর প্রত্যেকটা আলাদা আলাদা 1 2 3 4 করে যদি আমরা দেখি, তাহলে 1 নম্বর কক্ষপথের একটা নাম দেওয়া হয়েছে, সেটা K। 2 নম্বর কক্ষপথের একটা নাম দেওয়া হয়েছে L, 3 নম্বরে M, 4 নম্বরে N, এইভাবে এগোবে, K L M N O P Q, এইভাবে এগোবে। ঠিক আছে? এইবার দেখো মাঝখানে এই যে প্রোটন কাকা যে আছে, এই প্রোটন কাকার যা সংখ্যা হয়, মানে আমাদের মাঝখানে প্রোটনের সংখ্যা দেখালো 10খানা প্রোটন আছে, এই মাঝখানে প্রোটন দেখালো 10টা আছে। বোঝা গেল? তাহলে এর বাইরের এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথগুলোর মধ্যে ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়ায়, ইলেকট্রন এইভাবে গোল্লা গোল্লা করে ঘুরে। তো ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সেম হয়, ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সেম হয়, মানে ভেতরে
তার মানে এখানে যতগুলো প্রোটন থাকবে এই বাইরের সমস্ত কক্ষপথ মিলে, সমস্ত কক্ষপথ জুড়ে ইলেকট্রনের সংখ্যা থাকবেও 10টা। তার মানে প্রোটন যদি 10টা থাকে ইলেকট্রনও থাকবে 10টা। প্রোটন যদি 20টা থাকে তাহলে ইলেকট্রন থাকবে 20টা। বোঝা গেল? সাধারণ অবস্থায় প্রোটন যদি 20টা থাকে তাহলে ইলেকট্রন থাকবে 20টা, ইলেকট্রন যদি 20টা থাকে তাহলে প্রোটন থাকবে 20টা। এটা সাধারণ অবস্থায় কথা বলছি, বোঝা গেল? সাধারণ অবস্থায় মানে আমি এই পরমাণু, একটা পরমাণুর সাথে যত সময় না ছেড়ছাড়গিরি করব, মানে এর পেছনে যত সময় না লাগবো তত সময় ও সংখ্যা এরকমই থাকবে, মানে প্রোটন যতটা ইলেকট্রন ততটা, এরকমই থাকবে। কিন্তু মাঝে মধ্যে আমাদের একটু স্বভাব বোঝোই তো, মানুষ একটু হয় যে আমরা ইয়ার্কি ফাজলামো করার জন্য এর পেছনে লাগি, ওর পেছনে লাগি। তো এরকম পরমাণুদের মধ্যে পেছনে লাগালাগি হয়, তো তখন ইলেকট্রন সংখ্যা কম বেশি হয়ে যায়। সো এটা আলাদা ব্যাপার। ক্যাটায়ন অ্যানায়নের জিনিসটা হচ্ছে আর কি আয়ন তৈরি হয়, সেটা পরে বোঝাবো, কালকের ক্লাসে বোঝাবো, মানে পরের দিনের ক্লাসে বোঝাবো, কালকে না পরের দিনের ক্লাসে। এই প্রোটনের যতগুলো সংখ্যা থাকে ইলেকট্রন সংখ্যা ততটা হয়। তো প্রোটনের সংখ্যার সাথে সাথে আরও একটা সংখ্যা সেম থাকে, সেটা হলো পারমাণবিক সংখ্যা। প্রোটনের সংখ্যা যা, পারমাণবিক সংখ্যাও তাই। পারমাণবিক সংখ্যা আর এক নাম হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর পারমাণবিক সংখ্যাকে আরও একটা নামে বলতে পারি পারমাণবিক ক্রমাঙ্ক। তো একই জিনিস। তার মানে প্রোটন সংখ্যা যতগুলো থাকবে ইলেকট্রন সংখ্যাও ততগুলো থাকবে, তাই এখানটা সমান সমান দিয়েছি, এবং তার সাথে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সেম থাকবে। ক্লিয়ার হলো? এই পরমাণুর একটা ভর আছে। ধরো আমার কথা যদি বলি, একটা মানুষ তো 5 কেজি হয়, 10 কেজি হয়, মানে 5 কেজি না, একটা সাধারণ মানুষ 60 কেজি হচ্ছে, 70 কেজি হচ্ছে, 50 কেজি হচ্ছে, এরকম রেঞ্জের মধ্যে থাকছে। সো একটা মানুষ যখন এরকম, মানুষের যেরকম একটা ভর আছে ঠিক তেমনই একটা পরমাণুরও ভর আছে। তবে পরমাণুকে যেহেতু খুব ছোট, পরমাণুর মধ্যে এই প্রোটন আর নিউট্রন তো আরও ছোট, তার মানে এদের যে ভরটা হবে, এই যে প্রোটন আর নিউট্রনের যে ভরটা হবে সেটা খুব নগণ্য। তা আমরা সাধারণত একটা পরমাণু নিয়ে বুঝতে পারবো না, প্রথম কথা। আর একটা পরমাণু তো আমরা খালি চোখে দেখতেও পারবো না। সো এই প্রোটন আর নিউট্রনের যা ভর, প্রোটন আর নিউট্রনের যা সংখ্যা, প্রোটনের সংখ্যা যদি 10টা হয়, কথার কথা ধরে নিলাম, কিছু কিছু সময় নিউট্রনের সংখ্যা সেম থাকে, তো আমি ধরে নিলাম 10টা আছে। তাহলে এই দুটোকে যোগ করে যত আমি অ্যান্সার পাবো 20 পেলাম। তো 20 হবে ওই পরমাণুটার ভর সংখ্যা, মানে ওর ভর যত হবে সেটা হলো 20। বোঝা গেল? তার মানে আমি নিচে লিখে রেখেছি ভর সংখ্যা সমান সমান হয় মাঝখানের প্রোটন সংখ্যা আর এই মাঝখানের নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা যতগুলো হবে, নিউট্রন সংখ্যা যতগুলো হবে, তার যদি যোগ করি, যোগ করার পরে যে অ্যান্সারটা পাবো সেটা হলো ওই পরমাণুর, পার্টিকুলার পরমাণুর ভর সংখ্যা হবে। যে ইলেকট্রনগুলো কক্ষপথের মধ্যে আছে, তো আমাদের কিন্তু অনেকগুলো কক্ষপথ, 6-7টা কক্ষপথ আছে। তো এই 6-7টা কক্ষপথের মধ্যে ইলেকট্রন কোন কক্ষপথে কতগুলো থাকে এটা নির্দিষ্ট বলে দেয়। মানে সহজে যদি বলি, একটা রুমের মধ্যে তুমি যদি কোনো একটা বাড়িতে ভাড়া থাকো, তাহলে সেই ভাড়া মালিক তোমাকে বলে দেবে যে তোমরা এই যে একটা ঘর ভাড়া নিচ্ছ বা দুটো ঘর ভাড়া নিচ্ছ, এই দুটো ঘরের মধ্যে 5 জনের বেশি থাকতে পারবে না, 1 জনের বেশি থাকতে পারবে না, 3 জনের বেশি থাকতে পারবে না, এরকম নির্দিষ্ট করে বলে দেয়। তো ঠিক তেমনই পরমাণুর ক্ষেত্রেও তাই। পরমাণুর এই প্রথম কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যায় ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যায় ইলেকট্রন থাকবে। ঠিক আছে, সেটাই বলবো। একটা সূত্র আছে এখানে, পি আর এন আছে, মানে প্রোটন আর নিউট্রন আছে, এটা এঁকে দিলাম। সো ফার্স্টে আমাদের একটা পরমাণুর মধ্যে প্রত্যেকটা কক্ষপথে, 1 নম্বর কক্ষপথে বা 2 নম্বর কক্ষপথে বা 3 নম্বর কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকতে পারে তা বের করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? 2n²। 2 তো 2ই, এর কোনো ভ্যালু চেঞ্জেস নেই, এটা একটা ধ্রুবক সংখ্যা। এন এর ভ্যালু কি হবে? এন এর ভ্যালু হবে কক্ষপথ সংখ্যা, মানে আমি 1 নম্বর কক্ষপথে কতগুলি ইলেকট্রন ধরবে সেটা যদি বের করতে চাই, তাহলে এই এন এর জায়গায় আমি 1 বসাবো। যদি 2 নম্বরে ইলেকট্রন কতগুলো ধরবে সেটা বের করতে চাই, তাহলে আমি এন এর জায়গায় 2 বসাবো। যদি 3 নম্বরেরটা বের করতে চাই, তাহলে এন এর জায়গায় 3 বসাবো। তা করি, ধরো 1 নম্বর কক্ষপথে, তো এখানে 1 নম্বর যে কক্ষপথ আছে, 1 নম্বর কক্ষপথে তাহলে কতগুলো ইলেকট্রন ধরবে, সূত্রটা বসাই 2n²। 2 যেরকম আছে সেই 2 বসিয়ে দিলাম। এন মানে কি বললাম? 1 নম্বর কক্ষপথে ধরা সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তাই মানে 1 নম্বর কক্ষপথ, তাই 1 লিখলাম এখানে। আর তার স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। তাহলে 1-এর স্কোয়ার মানে 1ই হয়, আর 1-এর সাথে 2কে গুণ করলে 2ই হবে। তার মানে 1 নম্বর যে কক্ষপথটা আছে, এই 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন ধরবে, তার বেশি ধরবে না। লিখে দিলাম এখানে, কমা দিলাম, পরের কক্ষপথটা বের করবো। 2 নম্বর কক্ষপথে কতগুলি ইলেকট্রন ধরতে পারে, সূত্র বসে 2n²। 2 এর মতো বসিয়ে দিলাম, গুণ n মানে 2 নম্বর কক্ষপথ, তাই 2 বসাবো, তার স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4,
স্কোয়ার মানে তো বোঝো, এটা তো জানি আমি, বোঝো তাও একবার বলেছি। 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2, তার মানে 2 দুগুণি 4, 4 হচ্ছে। তো এখানটায় আমরা 4 বসাবো, আর 2 যেরকম আছে সেটা বসাবো, 2 ইন্টু 4, 2 ইন্টু 4 হলো, তাহলে 4 দুগুণি 8, তার মানে এই 1 নম্বর কক্ষপথে দুটো ইলেকট্রন ধরতে পারে। মুছে দিই, গোলমাল করে ফেলবো হয়তো। 1 নম্বর কক্ষপথে দুটো ইলেকট্রন ধরে, এখানটায় লিখেছি। 2 নম্বর যে কক্ষপথ সেখানে 8টে ইলেকট্রন ধরতে পারবে সর্বোচ্চ, এর থেকে কম ধরতে পারে বাট বেশি ধরবে না। মানে তুমি ধরো 5 বলেছো যে ঘরের মধ্যে 5 জনের বেশি নিতে পারবে না, তো 5 জন তো থাকতেই পারো, বাট তার কম কি থাকতে পারো না? 2 জন 3 জনও তো থাকতে পারো। তো সেই রকম ব্যাপার। 8 জন বলেছে এখানে ইলেকট্রন সংখ্যা ধরবে, এখানে 8-এর বদলে 5টাও ধরতে পারে, 1টাও ধরতে পারে, 2টোও ধরতে পারে, কোনো আপত্তি নেই, বাট 8টার বেশি যাবে না। নেক্সট 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করবো, তাহলে 2 গুণ 3 তার স্কোয়ার, তাহলে 3 3 9 হচ্ছে, 9-এর সাথে 2 গুণ করলে 9 2 18, তার মানে 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রন ধরবে, 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রন ধরবে। এই হলো ব্যাপার, এইভাবে আমাদের বের করতে হবে, 4 নম্বর কক্ষপথে কতগুলো ধরবে? 4 নম্বর কক্ষপথে ধরবে, তোমরা হিসাব করে বের করো, 2n স্কোয়ার মানে 2 ইন্টু 4 তার হোল স্কোয়ার, তাহলে 4 4 16 হবে, 16 দুগুণি 32 হবে, তার মানে 32টা ইলেকট্রন ধরবে 4 নম্বর কক্ষপথে, 32টা ইলেকট্রন ধরবে 4 নম্বর কক্ষপথে। এই কটাই আমাদের এনাফ। এটা আমাদের কোন কাজে লাগবে, যে ইলেকট্রন সংখ্যা কোন কক্ষপথে কতগুলো ধরছে, এটা আমাদের ইলেকট্রন বিন্যাস করতে সাহায্য করবে। সো এই ভ্যালুটা, এই ডাটাটা আমাদের মনে রাখতে হবে, যে প্রথম কক্ষপথে 2টো ধরবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয়তে 18টা, তারপরটাতে 32টা। তো এইটা আমার মনে রাখার প্রয়োজন আছে, বোঝা গেল? তাই এখন আমি করিয়ে দিলাম। আর ইলেকট্রন বিন্যাস আজকেই করানো হবে, একটু পরে, আজকের ক্লাসেই জানবে একটু পরে। সো এইটা অবশ্যই লিখে নেবে, দেখো প্রথমে এই জায়গার যে জিনিসটা আছে সেটা বোঝাই। ধরো কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, মানে কোনো একটা মৌলর নাম দেওয়া থাকবে, দেখালো এরকম থাকলো, ধরো এইচ আছে, এখানে আছে, আমি সেই উদাহরণটা নিচ্ছি। ধরো এইচ আছে, এইচের নিচের এখানে 1 লেখা থাকতে পারে, উপরে দেখালো 2 লেখা থাকতে পারে। তাই একের যে একটা কিসের সংখ্যা, কার সংখ্যা, সেইটার মানে আমার নামটা জানতে হবে, আর এই 2 এটা কার নাম, কিসের সংখ্যা সেটা জানতে হবে। এই 2 বসানো মানে এখানটা দেখো এই এক্সটা আমি এইচের জায়গায় বসিয়েছি, ঠিক আছে? তো এই উপরের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা, তার মানে ওই পরমাণুটা যেটা এখানটায় লেখা হবে সেটা কতটা ভরে, সেই মৌলটা কতটা ভরে সেটা নাম। আর নিচে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানেই তো সেম থাকে ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা, তাই একই, আমি অবলিক দিয়ে লিখে দিয়েছি, ক্লিয়ার হলো? তার মানে নিচের যে সংখ্যাটা সেটা হলো প্রোটন সংখ্যা, আর উপরের সংখ্যাটা হলো ভর সংখ্যা। আর ভর সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে আমরা সেখান থেকে নিউটন সংখ্যা বের করতে পারবো, কারণ নিচে তো প্রোটন সংখ্যা বলে দিয়েছে। তো কি করে বের করতে হয় পরে বোঝাচ্ছি, একটু পরে, কারণ অঙ্কের মধ্যে আছে। আইসোটোপ কাকে বলে? বলেছে যে পরমাণুর প্রোটন সংখ্যা সমান অর্থাৎ সেম, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো যে পরমাণুর মানে পার্টিকুলার একটা পরমাণু থাকবে যার 2-3টে জায়গা, মানে একটু জাস্ট সংখ্যা চেঞ্জ করে দেবে। কি সংখ্যা চেঞ্জ করে দেবে? প্রোটন সংখ্যা সেম রাখবে আর ভর সংখ্যাটা চেঞ্জ করে দেবে। দেখো ভর সংখ্যা, উপরের সংখ্যাটা তো ভর সংখ্যা, তো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, ভর সংখ্যা চেঞ্জ হয়েছে। নিচের যে প্রোটন সংখ্যা সেটা সেম আছে। যখন নিচের প্রোটন সংখ্যা সেম থাকবে তখন সেটা বলা যাবে যে একে অপরের সেটা আইসোটোপ আছে, আইসোটোপ ফরম্যাটে আছে। কি করে মনে রাখবো? যে প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাকে আইসোটোপ বলে। আইসোটোপ কথাটা লাস্টে দেখো প কথাটা আছে, আইসোটোপ, টোপ, প প, তো প মানে মনে রাখবা প্রোটন সংখ্যা সেম থাকবে। আর একটা যেটা আছে আইসোবার, ওখানে ভর সংখ্যা সেম থাকে। আর আইসোটোপ বাদ দিয়ে যেটা জিনিসটা থাকছে সেটা হচ্ছে আইসোবার। তো আইসোবারের ক্ষেত্রে ভিন্ন মৌলের, মানে মৌল আলাদা হতে পারে, একটা এইচ আছে, একটা দেখো এইচ ই আছে, এখানে আর একটা এক্সাম্পল আছে সি আর একটা এন, তো আলাদা আলাদা ভিন্ন মানে আলাদা আলাদা মৌল। তো আলাদা আলাদা মৌলে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান হবে, দেখো উপরের যে ভর সংখ্যা সেটা এই দুটোর ক্ষেত্রে সেম, আবার এই দুটোর ক্ষেত্রে সেম, তার মানে এই দুটো একে অপরের আইসোবার। আবার এই দুটো অর্থাৎ সি কার্বন আর নাইট্রোজেন একে অপরের আইসোবার, আর হাইড্রোজেন হিলিয়াম একে অপরের আইসোবার, ঠিক আছে? আর আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম থাকবে, বাট আমাদের ভর সংখ্যা আলাদা থাকবে। এইরকম যখন হবে সেটা আইসোটোপ আর আইসোবার, এটা বোঝা গেল? এবার এই যে হাইড্রোজেন, প্রশ্ন এইভাবে দিতে পারে যে হাইড্রোজেনের আইসোটোপ যে 3টে পাই, সেই আইসোটোপ 3টের নাম কি? প্রথম এইটার নাম হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টার নাম হচ্ছে ডয়টেরিয়াম, তৃতীয়টার নাম হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিটিয়াম।
ক্লিয়ার হলো? এই প্রোটিয়ামের ক্ষেত্রে দেখো এখানে নিচে প্রোটন সংখ্যা 1, তার মানে প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও তাই হবে, তাই 1 1 করে লিখেছি। আর নিউট্রন সংখ্যা কি করে বের করব? উপরে ভর সংখ্যা তো আমরা জানি, তাহলে ভর সংখ্যা জানলে আমাদের নিউট্রন সংখ্যা বের করব, তাহলে নিউট্রনকে বাঁ পাশে আনবো। আচ্ছা সহজে বুঝো, এই প্রোটন সংখ্যাকে সমান সমানে বাঁ পাশে নিয়ে আসছি, তাহলে ভর সংখ্যা শুধু ভর লিখলাম, এই নিউট্রনকে এপাশে প্রোটনকে এপাশে আনলে মাইনাস পি হয়ে যাবে, কারণ প্রোটনের আগে কিছু নেই মানে প্লাস আছে, সমান সমান এন আছে। তাহলে এটা জিনিসটাকে যদি উল্টে লিখি, এন সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত বলে দিয়েছে এখানে 1, তাই 1 বসাই, মাইনাস প্রোটন সংখ্যা কত বলে দিয়েছে 1, তাই এখানে 1 বসাই, তাহলে 1 আর 1 বিয়োগ করলে তো 0 হবে, তাই এখানে দেখো নিউট্রন সংখ্যা বলে দিয়েছে 0। দ্বিতীয় ক্ষেত্রে ডয়টেরিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা একটা আছে, কারণ প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তো তাই লেখা হয়েছে। আর নিউট্রন সংখ্যা কত হবে সেটা বের করতে হবে, এখানে বের করে দেওয়া হয়েছে 1 হয়েছে। তো এর অ্যান্সার আমাদের যেহেতু ভর সংখ্যা 2, তাই ভর সংখ্যার থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করে দিচ্ছি, আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিচ্ছি, তাই আমরা 1 পাচ্ছি। তো এখানেও তাই, ভর সংখ্যা 3, সেখান থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে 2 পাচ্ছি। এইভাবে আমাদের করতে হবে, বোঝা গেল? আর নিচেরগুলো তো দেখতেই পাচ্ছ, নিচের প্রোটন সংখ্যা আলাদা বাট উপরে ভর সংখ্যা সেম, তাই এরকম, আর কিছুই না। মানে আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম দুটো সংখ্যা দিতে হবে, যে বইয়ের এক্স্যাক্টলি বইয়ের সংখ্যায় দিয়ে দেওয়ার চান্সেস বেশি যদি দেয় প্রশ্ন, তাহলে এই দুটো দিয়ে দেবে, তাহলে এই দুটো দিল, এই দুটো দিয়ে বললো এটা কি একে অপরের আইসোবার, হ্যাঁ কি না, আর যদি হয় তাহলে কারণ ব্যাখ্যা করো। তাহলে কি বলবে? প্রথমে দেখবে যে এখানে প্রোটন সংখ্যা আর এখানকার প্রোটন সংখ্যা আলাদা, উপরের ভর সংখ্যা সেম আছে, তার মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে হ্যাঁ এটা আইসোবার। এবার উত্তর লেখার সময় কেমন লিখবে, যে হাইড্রোজেন এবং হিলিয়ামের দুটোর ক্ষেত্রেই যেহেতু ভর সংখ্যা একই বা সমান, তাই এটা আইসোবার, একে অপরের আইসোবার, হাইড্রোজেন এবং হিলিয়াম একে অপরের আইসোবার। এক্ষেত্রেও সেই সেম টাইপের ভাবে অ্যান্সার লিখতে হবে, বোঝা গেল? তো এবার আমরা ইলেকট্রন বিন্যাস করা জানবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা জানবো। সো ইলেকট্রন বিন্যাস করার নিয়ম তো বলবো, তার আগে প্রথম যে 30টা মৌল সেটার নাম আর তার চিহ্ন সহ আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি প্রথম 30টার। তো সেই 30টা মৌলর নাম এবং পরপর কেমনভাবে আছে সেই চিহ্নটা অবশ্যই মনে রাখতে হবে, নামও মনে রাখতে হবে, চিহ্ন মনে রাখতে হবে, নাম এবং চিহ্ন দুটোই মনে রাখার প্রয়োজন আছে। তো প্রথমে হাইড্রোজেন থেকে শুরু হচ্ছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইভাবে এগোচ্ছে পরপর। সো আমি আর পুরো গোটাটা বলছি না, জাস্ট লিস্টটা তোমার সামনে দিচ্ছি, এটা দেখে নাও। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য প্রথমত যে জিনিসটা আমি কিছু সময় আগে শিখিয়ে আসলাম, যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন ধরতে পারে, তাই এখানে লিখেছি। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধরতে পারে, তাই এখানে লিখেছি। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা ধরতে পারে, তার বেশি ধরবে না, তার কম ধরতে পারবে বাট বেশি ধরবে না। আর চতুর্থ কক্ষপথে 32টার বেশি ধরবে না। সো এইটুকু হলেই আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যাবে, তাই এই 4টাই মাথায় থাক, এনাফ। আর একটা জিনিস বলা, যে প্রথম কক্ষপথ বলতে এই কক্ষপথটার কথা বলা আছে, আর মাঝখানে এটা যেটা করেছে এটা কেন্দ্র বা কেন্দ্রক বা নিউক্লিয়াস। তা প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো ধরতে পারে, তুমি এখানে দাও যেখানে জায়গায় বসাতে পারো, কোনো আপত্তি নেই। ওকে, সো 2টো কেমনভাবে ধরবে সেটা আমি ইলেকট্রন বিন্যাস করতে করতে দেখাবো। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এইটা তো মেন নিয়ম, যে প্রথম কক্ষপথে 2টো, তারপর এটা 8টা, তারপর এটা 18টা, তারপর এটা 32টা ইলেকট্রন ধরবে। কিন্তু একটা শর্ট টেকনিক আছে, এটা সূত্র মানে শর্ট নাম্বার বোঝার একটা টেকনিক আছে, যেটা মানে ইলেকট্রন বিন্যাস করার শর্ট কিছু নাম্বার মনে রাখলেই আমরা ইজিলি করতে পারবো ইলেকট্রন বিন্যাস। সেটা হলো 2 8 18, 2 8 8 18, এইটুকু মনে রাখলেই হবে। 2 8 8 18 18 32 হয়, তো এত কিছু জানা লাগবে না। 2 8 8 18, 2 8 8 18 বলতে কি বোঝানো হচ্ছে, এইটা তো মেন, ভালো করে ফোকাস করো, এইটা মেন। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন ধরতে পারে, 2টো, দ্বিতীয়তে কটা ধরতে পারে, 8টা, তৃতীয় কক্ষপথে কটা ধরতে পারে, 18টা, চতুর্থতে কটা ধরতে পারে, 32টা। কিন্তু তুমি মনে রাখবে ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথম কক্ষপথে 2টো ধরে, দ্বিতীয়টাতে 8টা, তারপরটাতেও 8টা, তারপরটাতে 18টা। এটা অবশ্যই ভালো করে ফোকাস করো, প্রথম 20টা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, প্রথম 20টা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। 21 থেকে 21, 22, 23, 24 এই যে মৌলগুলো আছে, দেখো ছবিতে আমি দেখাচ্ছি, 21 থেকে 30 পর্যন্ত যে এখানে যে পরমাণুগুলো আছে, এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে
এই নিয়মটাই 2, 8, 8, 18 এই নিয়মটা খাটবে না, তখন 2, 8, 18, 32 এই নিয়মটাই আমার অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার হলো? ফাইন। তাহলে আমি প্রথমে এই সূত্রটা দিয়ে কিভাবে করতে হয়, মানে এই নিচেটা বাদ দাও, উপরের যে সংখ্যাগুলো আছে সেইটা দিয়ে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা বলবো, আর এখানে কিছু নিয়ম লিখে রেখে দিয়েছি সেটা বলি। বলেছে ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে ভর্তি করা শুরু করতে হবে, একদম ফার্স্ট, মানে আমি এই দিক থেকে ভর্তি করব না, এই কক্ষপথ থেকে ভর্তি করব না, প্রথমে এই প্রথম কক্ষপথ থেকেই ভর্তি করা শুরু করতে হবে। এইটা যখন ভরে যাবে তারপরে কক্ষপথ এখানে ভরাবো, তারপরটা এখানে ভরাবো, এই হয়ে গেবো। ক্লিয়ার হলো? সব থেকে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন প্রবেশ করবে না, সব থেকে বাইরের কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন প্রবেশ করবে না, এটা মাথায় রাখবা। মানে সব থেকে বাইরের বলতে আরও কক্ষপথ আছে, সবার বাইরের যে কক্ষপথ না 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 না, দেখা গেলো প্রথম কক্ষপথ ভরে গেল ইলেকট্রন দিয়ে, তারপরেরটা ভরে গেল, এই যে বাইরের যে কক্ষপথটা ভরাবো এই কক্ষপথটা 8টার বেশি ইলেকট্রন ভরবে না, 8টাই লাস্ট, সেটাই বলেছে। 3 নম্বরে কি বলছে, সব থেকে বাইরের কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন তখনই প্রবেশ করবে যখন শেষ কক্ষপথের আগের কক্ষপথে সম্পূর্ণ থাকবে। এটা করতে করতে অঙ্ক করলে ভালো বোঝা হবে, তাও আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এই কক্ষপথে তো 2টো ইলেকট্রন প্রবেশ করে, তো করালাম, এরপরেরটায় 8টা প্রবেশ করে, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা ইলেকট্রন প্রবেশ করিয়ে দিলাম। তারপরের কক্ষপথে আমি তখনই 2টোর বেশি ইলেকট্রন ভরাতে পারবো, মানে এইরকম 1টা 2টো ভরালাম, তো 3টে 4টে ইলেকট্রন তখনই ভরাতে পারবো যখন এই এই লাস্টের কক্ষপথের আগের কক্ষপথটি, এই কক্ষপথটা কমপ্লিটলি পূর্ণ থাকবে। তো এই দ্বিতীয় কক্ষপথে তো সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধরার কথা ছিল, তা দেখো 8টা ভরিয়ে দিয়েছি, তার জন্য এবার লাস্টের কক্ষপথে আমি 3টে 4টে যা ইচ্ছা বসাতে পারি, 3টে 4টে যা ইচ্ছা ইলেকট্রন প্রবেশ করাতে পারি, সেইটার কথাই এই 3 নম্বরে বলা হয়েছে। এইটা মাথায় রাখলে ইলেকট্রন বিন্যাস সব হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল প্রথমে আমি নিউক্লিয়াস আঁকলাম, তারপরে বাইরে একটাই কক্ষপথ আঁকছি। কার ক্ষেত্রে? এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই নিচে লেখা রয়েছে একটা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রন থাকলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন প্রবেশ করতে পারে? 2টো, কিন্তু এখানে আছে একটা, তা আমাদের 2টোর তো বেশি হচ্ছে না, 2টোর কম আছে ইলেকট্রন, তার মানে আমরা প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন বসাবো, এরকমভাবে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি, এইভাবে ডট চিহ্ন দিয়ে দিতে পারো, বা এরকম লিখে দিতে পারো গোল্লা করে দিয়ে, হ্যাঁ, যেটা ইচ্ছা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমার মতোই ঘন করে এরমভাবে গাঢ় করে দেওয়াই ভালো। সো আর ইলেকট্রন বিন্যাস লেখার সময় কেমন লিখবো? শুধু 1, শেষ। হিলিয়াম আছে, হিলিয়ামে ইলেকট্রন সংখ্যা কটা আছে? 2টো। তো এখানে যেহেতু 2টো ইলেকট্রন আছে, তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রনের বেশি ধরবে না, তাই আমি 2 বসিয়ে দেবো, হয়ে গেল ইলেকট্রন বিন্যাস করা হিলিয়ামের। তো আমরা ছবিতে এইভাবে দেখিয়ে দেবো, শেষ। হাইড্রোজেন আর হিলিয়াম গেল, এরপরে আছে লিথিয়াম। তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কটা? 3টে। তাহলে এখানটা আমি ছবিটা আগে এঁকে নিই, এই ছবি এঁকে দিলাম, আরও একটা কক্ষপথ লাগবে, প্রয়োজন আছে, তা এঁকে দিলাম। তো লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ধরতে পারে, এখানে 3টে ইলেকট্রন আছে লিথিয়ামের ক্ষেত্রে, তাই প্রথম কক্ষপথে যেহেতু 2টো ইলেকট্রন ধরতে পারে তাই 2 বসালাম। আর দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন ধরতে পারে, তার বেশি ধরবে না, কিন্তু তার কম ধরাতে পারবো, তার জন্য এখানটায় 1 বসিয়ে দেবো। এবার 2 আর 1 কত হলো? 3, তার মানে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। এখানে যদি বসাতে হয় তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, আর দ্বিতীয় কক্ষপথে যে কোনো জায়গায় একটা বসিয়ে দেবো ইলেকট্রন, এই ইলেকট্রন বিন্যাস কমপ্লিট, প্লাস ছবি আঁকাও কমপ্লিট। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা? 7টা। তাহলে প্রথম কক্ষপথে 2টোর বেশি তো ধরে না, তাই আমরা প্রথম কক্ষপথে 2 বসিয়ে দিলাম। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরে? 8টা, দেখো এখানে লেখা আছে 8টা। তো 8টার মধ্যে থেকে আমি 8টার বেশি বসানো যাবে না, কম তো বসানো যাবে, তাহলে 2 এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে 5 বসাই, 5 বসালে 5 আর 2 7, তাহলে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। এখানে যদি 5 বসাচ্ছি, তো ভাই এখানে 8টা ইলেকট্রন ধরানো যায়, কিন্তু আমি 8 বসাইনি, এখানে 5 বসাচ্ছি, কম সংখ্যক লোক থাকতে পারে একটা রুমের মধ্যে, ভাড়ার ঘরের কথা যেটা বললাম, তো সেই সেম জিনিস অ্যাপ্লাই আছে। এই জিনিসটা যদি ছবি আঁকি, তাহলে প্রথম ইলেকট্রন প্রবেশ করলে প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 5টা ইলেকট্রন প্রবেশ করেছে, তাই এরমভাবে 5টা এঁকে দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা, শেষ। অক্সিজেনের ক্ষেত্রে ছবি শেষ নাইট্রোজেনের, এবার অক্সিজেনের জন্য ছবিটা আঁকবো। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, তার মানে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ধরতে পারে, তো ধরিয়ে দিলাম, যেহেতু 2টোই ধরতে পারে তাই ধরিয়ে দিয়েছি। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করতে পারে, 8টা ইলেকট্রন প্রবেশ করতে পারে,
কিন্তু এখানে 8টা প্রবেশ করানোর কি প্রয়োজন আছে? নেই, কারণ এখানে 6টা ইলেকট্রন প্রবেশ করালেই হয়ে যাচ্ছে। 6 আর 2 7, এই 6 আর 2 7 বলছি, 6 আর 2 8, তো 8টা ইলেকট্রন প্রবেশ করে গেছে। তাই আমি ইলেকট্রন বিন্যাসটাও এটা কমপ্লিট অক্সিজেনের। এবার ছবিটা এঁকে দেবো। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ধরলো, দ্বিতীয় কক্ষপথে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, কমপ্লিট। তো নিয়নের ইলেকট্রন সংখ্যা 10টা। তো আমরা ছবি আঁকি প্রথমে। তো 10টা তো নিয়নের ক্ষেত্রে, তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করিয়ে দিলাম, দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করতে পারে, তার বেশি প্রবেশ করবে না। তাহলে 8টা যদি এখানে প্রবেশ করাই, আচ্ছা প্রথম কথা 10টার মধ্যে থেকে 2টো ইলেকট্রন বসিয়ে দিয়েছি, তাহলে আর কটা পড়ে আছে? 8টা, তাই এখানে 8 বসিয়ে দেবো। তাহলে 8 আর 2 10 হয়ে গেল, কমপ্লিট। ইলেকট্রন এখানে বসিয়ে দিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, কমপ্লিট। এইবার এইটা ভালো করে ফোকাস করো। 10টা ইলেকট্রন যেখানে আছে, মানে প্রথম যে 10টা পরমাণু, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এই পর্যন্ত যে কটা আছে, এই 10টা যে মৌল, এই 10টা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করা সব থেকে ইজি। তো 11 নম্বর যে ইলেকট্রন সেটা হলো, মানে 11 নম্বর যে মৌল সেটা হলো সোডিয়াম। তো সোডিয়ামেরটা একটু চেঞ্জ হয়ে যাবে, কেন হবে কারণ বোঝো। সোডিয়ামের তো 11 ইলেকট্রন সংখ্যা, তো প্রথম কক্ষপথে আমি 2টো ইলেকট্রন প্রবেশ করিয়ে দিলাম, তাহলে 11 থেকে 2টো বাদ চলে গেল, 11 থেকে 2টো বাদ চলে গেল, তাহলে কতগুলো পড়ে আছে? এখনো 9টা ইলেকট্রন বাকি আছে। তাহলে 9টা ইলেকট্রন পড়ে আছে, সেই 9টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। তো আমি যদি 8 বসিয়ে দিই এখানে, আমি ধরো 2টো ইলেকট্রন বসিয়ে দিলাম, তো দ্বিতীয় কক্ষপথে এবার আমি 9 বসিয়ে দেবো, 9টা ইলেকট্রন তো পড়ে আছে, 9 বসিয়ে দেবো না, কারণ দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ধরে না, তাই ওখানে 8ই লিখবো। এবার 8 লিখলাম, 8 আর 2 কত হলো? 10, আরও একটা ইলেকট্রন পড়ে আছে, তার মানে আমি 3 নম্বর কক্ষপথে বসাবো তখন, তাই 1 বসালাম, বোঝা গেল? তাহলে এবার প্রথম কক্ষপথে আমি 2টো ইলেকট্রন প্রবেশ করে বসিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর কক্ষপথে 8টা, 1 2 3 4 5 6 7 8 এইভাবে বসিয়ে দিলাম, আর তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন বসিয়ে দিলাম, শেষ। এইভাবে যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমার ইলেকট্রন সংখ্যা 13। তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করিয়ে দিলাম, দ্বিতীয় কক্ষপথে 13 থেকে 2টো বাদ, তার মানে 11টা পড়ে আছে, 11টার থেকে 8টা এখানে প্রবেশ করিয়ে দিলাম, 8টার বেশি তো যাবে না, তাই 8 বসিয়ে দিলাম। তাহলে 8 আর 2 10 হলো, 3টে এখনো পড়ে আছে, তাই 3 এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এই কক্ষপথে কিন্তু সর্বোচ্চ 18টা প্রবেশ করতে পারে, তা 18টার তো কমই আছে, 3টে প্রবেশ করছে, কোনো প্রবলেম নেই। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, তাহলে 17টা ইলেকট্রন আছে। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করতে পারে, বসিয়ে দিলাম, তাহলে 2 আর 8 কত হলো? 10টা ইলেকট্রন চলে গেছে, 17টার মধ্যে থেকে 10টা ইলেকট্রন বসানো হয়ে গেছে, আর পড়ে আছে 7টা। তো সেই 7টা কোথায় বসাবো? তারপরে ডিরেক্টলি 7 বসিয়ে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে, কমপ্লিট। তো আমরা ছবিতে যদি আঁকি, তাহলে এখানটায় লাস্টের কক্ষপথে আরও 7টা মানে ইলেকট্রন বসিয়ে দেবো। আমি আর ছবি আঁকছি না, নিশ্চয়ই তুমি বুঝে গেছো তো কীভাবে আঁকতে হবে। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা 20, তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, তাহলে 2 আর 8 10 হলো, তাহলে 20টার মধ্যে থেকে 10টা চলে গেছে, আর পড়ে আছে 10টা। তো তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা প্রবেশ করতে পারে। আমি এখানটায় 18, যেহেতু 10টা চলে গেছে, 10টা বসানো হয়ে গেছে, আর 10টা পড়ে আছে, ডিরেক্টলি 10 বসিয়ে দিই। অ্যান্সার ভুল, ইলেকট্রন বিন্যাস সঠিক হয়নি, কারণ ওখানে 10টা বসবে না। কারণ কি বলেছে? সব থেকে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন প্রবেশ করবে না। এখানে তো 8টার বেশি হয়ে গেছে, 10টা চলে গেছে, তার মানে আরও 2টো বেশি বসিয়ে দিয়েছি, তা 8টার বেশি বসানো যাবে না। বাইরের কক্ষপথ বলতে সব থেকে এই যে লাস্টের কক্ষপথে যেখানে ইলেকট্রন বসাচ্ছি, সেই কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারবো না। তো এখানে তো 10টা হয়ে গেছে, ভালো করে বুঝলে তো ব্যাপারটা? তার জন্য এখানে 8টার বেশি তো প্রবেশ করাতে পারবো না, তাই 8টাই বসালাম। তাহলে কতগুলো হলো? 2 8 8, তার মানে 2টো আর 8 মানে 10 আর 8 18টা হলো, আর তারপরে কক্ষপথে 2টো ইলেকট্রন বসিয়ে দিলাম, তাহলে টোটাল 20 হয়ে গেল। এইবার অ্যান্সার সঠিক, এইবার ইলেকট্রন বিন্যাস সঠিক হয়েছে। সো আমাদের এই যে সূত্রটা দেখো এখানটাই, এই সূত্রটা দেখলে ওই জিনিসগুলো এই নিয়মটা মাথায় রাখা লাগছে না। প্রথম 20টার ক্ষেত্রে কথা বলছি, কিন্তু প্রথম 20টা মানে ক্যালসিয়াম পর্যন্তই ছিল, এর পরের গুলোর ক্ষেত্রে আমার এই 1 নম্বর নিয়মই আবার মাথায় রাখতে হবে। সো দেখো এখানে যে 2টো প্রবেশ করতে পারে সর্বোচ্চ, তাই বসিয়েছি,
দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করতে পারে, বসিয়েছি। তৃতীয় কক্ষপথে 8টা প্রবেশ করতে পারে, তাই বসিয়েছি। তার বেশি প্রবেশ করতে পারবে না। আর চতুর্থতে 18টা প্রবেশ করতে পারে, তো 2টো বসিয়েছি। গেল। স্ক্যান্ডিয়াম, ক্রোমিয়াম আর নিকেল, এই 3টে নিয়েছি। হ্যাঁ, তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা 21। তো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করছে, দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি প্রবেশ করতে পারে না, বসালাম, তাই 8টা। তৃতীয় কক্ষপথে দেখো, এখানে তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন প্রবেশ করানো যায়, 18টা ইলেকট্রন প্রবেশ করানো যায়। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তাহলে কি বললাম, 2টো ইলেকট্রন প্রবেশ করলে এখানে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, টোটাল তাহলে কত হলো 10। 21-এর থেকে 10 বাদ, তার মানে পড়ে থাকে 11টা ইলেকট্রন এখনো বিন্যাস করা বাকি আছে। তাহলে আমি এই জায়গাটাই 11 কি বসিয়ে দিতে পারি? 11 কি বসিয়ে দিতে পারি? না, 11টা আছে, তো 11 আমি বসিয়ে দিতে পারবো না, প্রথম কথা। কারণ এখানে 8টার বেশি প্রবেশ করানো যায় না, ঠিক আছে, 8টার বেশি প্রবেশ করানো যায় না। তো আমি 8 বসিয়ে, তাহলে 8 বসানোর পরে তাহলে কত হলো, এখান থেকে 18টা বসানো হয়ে গেছে, তাহলে 21-এর থেকে 18টা চলে গেছে, তাহলে 3টে পড়ে আছে। এই 3 আমি ডিরেক্টলি এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট হয়ে যাবে না, এটা ভুল হয়ে যাবে। কারণ কি? কারণ লাস্টের কক্ষপথে এখানে বলা হয়েছে সব থেকে বাইরের কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন তখনই প্রবেশ করাতে পারবো যখন আগের কক্ষপথটি সম্পূর্ণ পূর্ণ থাকবে। তো আগের কক্ষপথটি সম্পূর্ণ পূর্ণ নেই, আগের কক্ষপথটি 18টা প্রবেশ করতে পারে, কিন্তু 18টা তো প্রবেশ করানো হয়নি, এখনো 8টা প্রবেশ করেছে। তার জন্য এই জায়গায় আমি 3টে ইলেকট্রন বসাতে পারবো না, এখানে আমি 2টো ইলেকট্রন বসাচ্ছি। 2টো ইলেকট্রন বসালাম, 2টো ইলেকট্রন যেহেতু বসালাম, তার মানে এখান থেকে যে আরেকটা ইলেকট্রন সেটা আমি এখানে নিয়ে বসাবো, অর্থাৎ 8-এর সাথে আরেক যোগ করে দিয়ে 9 বসাবো, তাই 9,2। এইটা হলো প্রপার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 21-এর। ক্লিয়ার হলো? নেক্সট তোমার হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আসবো। ক্রোমিয়ামেরটায় আসার আগে আমি এই নিকেলেরটাই যাচ্ছি, কারণ ক্রোমিয়ামটা একটু ব্যতিক্রম টাইপের, ওটার ইলেকট্রন বিন্যাস হয়। সো নিকেলের ক্ষেত্রে যদি আসি, তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, তৃতীয় কক্ষপথে 18টা প্রবেশ করতে পারে, কিন্তু আমি যদি এখান থেকে 28টার থেকে 10টা চলে গেছে, তার মানে 18টা পড়ে আছে, আমি কি এখানে 18টা বসিয়ে দিতে পারি? না, পারি না। কারণ সব থেকে বাইরের কক্ষপথে আমাদের বলা হয়েছে যে এখানটায় আমি 8টার বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারবো না, প্রথম কথা। কিন্তু এখানটায় আমি এখানটায় যদি 16টা ইলেকট্রন প্রবেশ করাই, আচ্ছা সহজে যদি বলি 8টার বেশি তো ইলেকট্রন এখানে প্রবেশ করানো যাবে না, ধরো 8টা বসালাম, তাহলে টোটাল এখানে কত হলো, 18টা ইলেকট্রন বসলো। 28টার থেকে 18টা বসে গেছে, তার মানে এখান থেকে আর কটা বাকি আছে, 10টা বাকি আছে। তাহলে সেই 10 পরের কমা দিয়ে আমি তো 10 বসিয়ে দিতে পারবো না, কারণ লাস্টের কক্ষপথে বলা হয়েছে যে লাস্টের কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন তখনই প্রবেশ করতে পারবে। এখানে তো 2টোর বেশি আছে, 2 কে আছে তোরাই 10 আছে, তার মানে 2-এর বেশি ইলেকট্রন এখানে বসানো হয়েছে। তো এখানটায় 2টোর বেশি ইলেকট্রন তখনই বসাতে পারবো যখন এর আগের কক্ষপথটা কমপ্লিটলি পূর্ণ থাকবে। তো পূর্ণ তো নেই, সো আমরা এখানটায় 2টোর বেশি বসাতে পারবো না, তাই 2 বসালাম। আর এখানে 8-এর পরিবর্তে, এখানে যে সিস্টেমে হলো, এখানে 8-এর পরিবর্তে অন্য সংখ্যা বসাতে হবে, মানে আর বাকি যতটা পড়ে থাকলো সেইটা বসাবো। তাহলে এখানে টোটাল কতগুলো হয়ে গেছে দেখো, 2 আর 8-এ তোমার 10, 10 আর 2 12, তাহলে 28-এর থেকে 12 চলে গেছে, তার মানে এখানে 6 পড়ে থাকলো, এখানে 1, তার মানে 16, অর্থাৎ এখানে 16 বসিয়ে দেবো। এইভাবে আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে, এইভাবে করতে হবে। তো নিকেলেরটাও শেষ। এইবার ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আসি, তাহলে ক্রোমিয়ামের প্রথম কথা ইলেকট্রন সংখ্যা 24। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করলো, তৃতীয় কক্ষপথে 8টার বেশি প্রবেশ করানো যাবে না, তাই 8 বসালাম। তাহলে কতগুলো হলো, 2 আর 8 হচ্ছে 10, 10 আর 8 18, তাহলে 24টার থেকে 18টা চলে গেছে, তাহলে কটা পড়ে থাকলো, 8 পরে 9, 10, 11, 12, 13, 14, মানে 6টা ইলেকট্রন পড়ে আছে। এইখানটায় কি আমি কমা দিয়ে 6 বসিয়ে দিতে পারবো না, কারণ শেষ কক্ষপথে 2টোর বেশি প্রবেশ 8টার বেশি তো প্রবেশ করানো যায় না। তো প্রথম কথা এখানটায় দেখো, এই লাস্ট সূত্রটা যে সব থেকে বাইরের কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন তখনই প্রবেশ করতে পারবো যখন তার আগের কক্ষপথটা কমপ্লিটলি পূর্ণ থাকবে। তার মানে এখানটায় আমি 2টোর বেশি বসাতে পারবো না, 2 বসালাম, এবং তার আগের যে কক্ষপথ, তাহলে 2 যদি এখানটায় বসায়, 6-এর বদলে 2 বসালাম, তার এখানে যে আরও যে 4টে ইলেকট্রন, সেই 4টে ইলেকট্রন এই 8-এর সাথে যোগ করে দেবো। তাহলে 8-এর সাথে যদি যোগ করে দিই, তাহলে 8 পরে 9, 10, 11, 12 বসবে, তো 12 বসালাম। সো 12 যদি বসে, তাহলে এখানটায় দেখো কত হলো, 2 আর 8 যোগ করলে হচ্ছে 10,
10 আর 2 হচ্ছে 10 আর 2 হচ্ছে তোমার 12, 12 আর 12 হচ্ছে 24, তাহলে 24 হলো টোটাল। ইলেকট্রন বিন্যাস কমপ্লিট, কিন্তু ভুল, ব্যতিক্রম এটা, ক্রোমিয়াম ব্যতিক্রম ভাই, স্টার মেরে রেখে দিই। অবশ্য তোমাদের লেভেলে হয়তো দেবে না, তাও জাস্ট করিয়ে দিচ্ছি। ব্যতিক্রম, এই লাস্টের কক্ষপথে এখানে একটা ইলেকট্রন থাকবে আর এখানটায় 12-র বদলে 13 হয়ে যাবে। এবার কেন হচ্ছে, এর কারণ যদি জিজ্ঞাসা করো তাহলে 11-12 উঠতে হবে। তো ইলেকট্রন বিন্যাস আমাদের এইভাবেই করতে হয়। ইলেকট্রন বিন্যাস শেষ। মূলত তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা আর এই দুটোকে ফোকাস করো, আর বাকিগুলো মূলত 20টার মধ্যে থেকে দিয়ে দেয় পরীক্ষায়। যদি ইলেকট্রন বিন্যাস দেওয়ারই হয় তাহলে প্রথম 20টার মধ্যে এনাফ, আর লাগবে না। চ্যাপ্টারের শুরুতেই আমরা পদার্থকে 3টে ভাগে ভাগ করে, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ এবং মিশ্র পদার্থ, এই যে ভাগ করেছিলাম সেটা তো একটা বিষয় জানা হয়ে গেছে। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থকে রূপের উপরে ডিপেন্ড করে আমরা পদার্থকে 3টে ভাগে ভাগ করি। রূপ বলতে মানে একটা ছেলের কেমন দেখতে বা একটা মেয়েকে কেমন দেখতে সেইটা যে ডিসাইড করছে, যেরকম আমরা বাইরের গঠন দেখে বলি যে রূপটা কেমন, ভালো দেখতে না খারাপ দেখতে, ঠিক তেমনই কোনো একটা পদার্থকে 3টে ভাগে ভাগ করা হয় সেটাকে বাইরে থেকে কেমন দেখতে সেইটার উপরে বেস করে। বোঝা গেল? তো তিনটে কি পদার্থকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা কঠিন পদার্থ হয়, তরল পদার্থ হয় আর গ্যাসীয় পদার্থ হয়। কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থের ধরো এই পেনটা একটা কঠিন পদার্থ, এর একটা নির্দিষ্ট আকার ও আয়তন আছে, আকার এবং আয়তন আছে। আয়তন বলতে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে আছে, অর্থাৎ আয়তন আছে, এবং এর একটা আকার আছে, এই যে লম্বা করে একটা গঠন, এই আকারটা আছে। তো এটা হলো কঠিনের ক্ষেত্রে। কঠিনের ক্ষেত্রে দেখো এই বস্তুটা খুব শক্ত, তো খুব শক্ত, আমি এইভাবে দেখাতে পারছি না, তার মানে এর মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলো খুব 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 গায়ে গায়ে অবস্থান করছে, খুব গায়ে গায়ে অবস্থান করছে। এই অণুগুলো খুব গায়ে গায়ে অবস্থান করছে। এই অণুগুলো যেহেতু গায়ে গায়ে অবস্থান করছে তার জন্য এদের নড়াচড়ার মতন ক্ষমতা খুব একটা নেই, নড়াচড়া করার মতন ক্ষমতা খুব একটা নেই, এরকম এতটা গায়ে গায়ে অবস্থান করছে। বোঝা গেল? তার জন্য এটা শক্ত, তার জন্য এটা শক্ত। আর তরলের ক্ষেত্রে এর তো আয়তন তো আছে, আয়তন তো আছে, কিন্তু আকৃতি বা আকার নেই, আকার নেই, আয়তন আছে, আয়তন আছে। কারণ কি, এর যে ভেতরে যে অণুগুলো সেগুলো, এর যে অণুগুলো সেই অণুগুলো এই কঠিন পদার্থের মতো এতটা গায়ে গায়ে থাকে না, একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু ফাঁকা ফাঁকা থাকে। এবং গ্যাসীয় যে অণুগুলো আছে এই পাশের গ্যাসীয় পদার্থ, তার আকার আয়তন কিচ্ছু নেই। কারণ কি, তার অণুগুলো অনেক দূরে দূরে থাকে, এরকম দূরে দূরে থাকে, অণুগুলো খুব দূরে দূরে থাকে। এবার ব্যাপারটা কি হচ্ছে, অণু যেহেতু খুব গায়ে গায়ে আছে তার জন্য নড়াচড়া করতে পারছে না, ফলে সে সলিডলি দাঁড়িয়ে আছে। তরলের ক্ষেত্রে এর কঠিনের থেকে একটু কম মানে দূরে থাকছে, কঠিনের থেকে অণুগুলো একটু ডিস্টেন্স আছে, দেখো মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, তার মানে এই একটা অণুগুলো সরতে পারছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। যেরকম তরল পদার্থ, ফ্লুইড, যেটা তরল জল আমরা দেখতে পাচ্ছি, তো ইজিলি যেটা নরম জিনিস মানে এইভাবে নড়াচড়া করা যাচ্ছে, তো সেটা হচ্ছে। এর আয়তন দেখলে আকার নির্দিষ্ট কোনো আকার নেই, এটা যে বাটির মধ্যে যদি রাখি তাহলে বাটির মতন আকার ধারণ করবে, যদি একটা বোতলে রাখি তাহলে বোতলের ধারণ করবে আকার। আর গ্যাসীয় পদার্থে আকার আয়তন কিচ্ছু নেই, কারণ এর যে অণুগুলো সেগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, ফলে মানে এই বাতাসটা আমরা এখানে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গার মধ্যেও তো গ্যাস রয়েছে, বাতাস আছে, তো এর মধ্যে যে অণুগুলো আছে সেগুলো অনেক ডিস্টেন্সে রয়েছে, যে কারণে এগুলো এতটা দূরে দূরে থাকার দরুন এর কোনো নির্দিষ্ট আকার আয়তন কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। সো এই ব্যাপারটা জাস্ট মাথায় রাখো। এবার গ্যাসে ধরো আমি একটা ধূপকাঠি জ্বালিয়েছি, তাহলে ধূপকাঠির মধ্যে ওই যে ধোঁয়ার যে অণুগুলো সেগুলো তো মিশছে, সেই ধোঁয়ার অণুগুলো যখন আমার নাকের মধ্যে ঢুকছে তখন আমি গন্ধ পাচ্ছি। গন্ধ পাওয়ার কারণ এটাই ব্যাপার। বোঝা গেল? এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা কঠিন পদার্থকে গরম করি, ধরো এইটা একটা কঠিন পদার্থ, একটা লোহা, ধরো এই লোহাটার নিচের অংশ, নিচে যদি আগুন ধরানো হয় বা এটাকে যদি গরম করা হয়, তাহলে 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 এইটা যদি গরম করা হয় তাহলে এর যে অণুগুলো, এই অণুগুলো কাঁপতে শুরু করে, অণুগুলো কাঁপতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। এই বেশি পরিমাণে যত আমি তাপ দেবো, যত বেশি তাপ দেবো তত বেশি কাঁপবে, যত তাপ দেবো তত বেশি কাঁপবে। ফলে যেহেতু বেশি কাঁপছে, সহজে বোঝো, এই দুটো হাত যদি আমি একে অপরের সাথে ঘষি তাহলে আমার হাতের দুটো মাঝখানে গরম হবে, গরম হবে তো। ঠিক তেমনই এইগুলো, এই অণুগুলো যখন কাঁপে, তার জন্য কাঁপার জন্যই গোটা ওই লোহার জিনিসটা বা যে জিনিসটা ধরো রান্না করার জন্য যে কড়া বা হাঁড়ি ব্যবহার করা হয়, সেই হাঁড়িটা গরম হচ্ছে কারণ ওই হাঁড়ি বা লোহার যে অণুগুলো সেগুলো প্রচুর পরিমাণে কাঁপছে, কাঁপার ফলে ওটা গরম হয়ে যাচ্ছে, কাঁপার ফলে ওটা গরম হচ্ছে, তার জন্য কিন্তু গরম হয়। মেন ব্যাপারটা এটাই যে গরম হওয়ার কারণ।
এবার এই যেহেতু কাঁপছে, প্রচুর পরিমাণে কাঁপতে কাঁপতে একটা সময় এমন আসে যে গরম এত পরিমাণে হয়ে যায়, কাঁপতে কাঁপতে এগুলো ভেঙে যায়, এগুলো দূরে দূরে সরে যেতে থাকে, দূরে দূরে সরে যেতে থাকে। ফলে ওই টাইমে এই কঠিন পদার্থটা তরলে কনভার্ট হয়ে যায়, কঠিন পদার্থটা তরলে কনভার্ট হয়ে যায়। তাহলে কঠিন থেকে তরলে কনভার্ট হওয়ার যে ঘটনাটা, সেটাকে বলা হচ্ছে গলন, সেটাকে বলা হচ্ছে গলন, যেটা এখানটায় লিখে রেখেছি দেখো, গলন। এই গলন তো হলো, মানে এই প্রসেসটা বুঝলে। তারপরে তরল পদার্থকে যদি আমরা তাপ দিই, তরল পদার্থের নিচে আমি তাপ দিচ্ছি, একটা ওভেন লাগিয়ে দেওয়া হয়েছে, ওভেন লাগিয়ে দেওয়া হয়েছে, তাপ দিচ্ছি, ঠিক আছে। এর যে অণুগুলো যে অবস্থায় আছে, এগুলো তো কাঁপবে, এগুলো তো কাঁপবে, কাঁপতে 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 একটা সময় এত পরিমাণে গরম হয়ে যাবে যে এত পরিমাণে কাঁপবে, কাঁপতে কাঁপতে কি হয়, ওই যে জল দেখবে, মানে আমরা যখন ভাত রান্না করি তখন দেখবে ভাতটা ফুটছে, ফোটার কারণ কি, কারণ অণুগুলো এত পরিমাণে কাঁপছে যে ফুটন্ত অবস্থায় আসছে। আর এই ঘটনাটাকে যে ফুটতে 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 সেটা বাষ্পে পরিণত হওয়ার অবস্থায় চলে আসে, বাষ্প হয়ে যায়, বাতাস হয়ে যায় বা গ্যাস হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে স্ফুটন। যেহেতু ফুটছে তাই স্ফুটন, ঠিক আছে। স্ফোটন হওয়া মানে সেটা গ্যাসে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে, গ্যাসে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। আর এরপরে আসছে, এই দুটো তো বুঝলাম। এরপরে গ্যাস, যদি কোনোটা গ্যাস, সেই গ্যাসের মধ্যে যদি আমরা তাপ দিই, কোনো একটা গ্যাসের অণু আছে, সেই গ্যাসের অণুগুলোকে আমি তাপ দিচ্ছি, এই যে গ্যাসের অণুগুলো আছে সেই গ্যাসের অণুগুলো কাঁপে, কাঁপতে কাঁপতে কি হয়, গ্যাসের অণুগুলো কাঁপতে 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 কাঁপতে, ভালো করে এটা ফোকাস করো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তো গ্যাসের অণুগুলো ডিস্টেন্সে থাকা সত্ত্বেও আমি যদি তাপ দিই, তাহলে গ্যাসের অণুগুলো কাঁপতে 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 এটা অণুটা পরমাণুতে কনভার্ট হয়ে যাবে, পরমাণুতে কনভার্ট হবে। এই পরমাণু বলতে কি, এই যে কিছু সময় আগে আঁকলাম, এই যে এরকম গঠন পাওয়া যায়, এই যে গঠনটা পাওয়া যায়, এই পরমাণুর যে কেন্দ্রকে কি থাকে, প্রোটন আর নিউট্রন, সেই কেন্দ্রকটা বা নিউক্লিয়াসটা আর বাইরের ইলেকট্রনগুলো দুটো আলাদা হয়ে যায়। তার মানে আমি বলতে চাইছি, কেন্দ্রে যে নিউক্লিয়াস সেটা যেরকম থাকছে, বাট এই ইলেকট্রনগুলো, বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেগুলো বেরিয়ে চলে আসে। বস্তুর এই যে অবস্থাটা আসে না, ওটাকে বলা হচ্ছে প্লাজমা। আর এই প্লাজমা মূলত আমাদের পৃথিবীতে হয় না, দেখা যায় না। প্লাজমা মূলত যেটা হয় সেটা হচ্ছে সূর্যে প্রচুর পরিমাণে তাপ, সূর্যের যে এই যে তাপের জন্য ওর মধ্যে প্লাজমা তৈরি হয়। প্লাজমার জন্য আমরা, মানে প্লাজমার জন্য আর কি, প্লাজমার ছবিটা দেখো, আমি দেখাচ্ছি। এই প্লাজমাটা তৈরি হচ্ছে কারণ প্রচুর তাপ, তার জন্য ওখানে গ্যাস আর ওই পরমাণুর মধ্যে থাকা নিউক্লিয়াস আর ইলেকট্রন দুটো আলাদা আলাদা হয়ে যায়, ফলে প্লাজমা তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? এই গোটা ক্লাসটা কেমন, মানে মোটামুটি শেষ হয়ে গেছে। আজকের পার্ট 1 শেষ, পার্ট 2 পরের দিন হবে, পরের দিন 2-4 দিন পরে আবার আপলোড করব। সো কেমন হয়েছে বলবে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই।